5 মিনিট আগেই লাইভে চলে এসেছি, আমি জানি। লাইভে আসার লোক আর সামলাতে পারলাম না। হোক জয়েন। আই এম ওয়েটিং ফর মাই ভিউয়ার্স। তাড়াতাড়ি সবাই জয়েন করো শিগগিরই। যারা যারা দেখবে, যারা যারা আমার সমর্থকগণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকগণ, যারা যারা রয়েছে, যারা যারা অসমর্থকগণ রয়েছে, রাম বাম হনুমান যেই হোয়াট এভার, তাদেরকে সবুজ অভিনন্দন। 2 তারিখে আবার সবুজ ঝড় উঠতে চলেছে। 2 তারিখে আবার সবুজে বাংলা সবুজই হতে চলেছে। সে যেই যতই চেষ্টা করে নাও না কেন, যে যতই হ্যাক করো, যে যতই মারামারি খুনোখুনি বোম ফেলো, যা ইচ্ছা করো, দিদিকে সরানো এত সহজ না। কারণ আন্দোলনের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি একাই বসে থাকলে, উনি একাই বসে আন্দোলন করতে পারে, খালি আমাদের দরকার পড়বে না। তো আজকে আমার এখানে লাইভে আসার এক কারণ তো অনেকগুলো আছে। অনেক দিন লাইভও বলতে পারিনি, অনেক কিছু বলতে পারিনি। আমার এক্সাম চলছিল। অনেকে বলছে যে আমি নাকি দিদির সঙ্গ ছেড়ে দিয়েছি। কখনো এটা সম্ভব? মৌমিতা দিদির সঙ্গ ছাড়বে? এটা পসিবল কোনো দিনও না। মরে গেলেও আমি কোনো দিনও ছাড়বো না। কারণ সবাই টাকাতে বিকিয়ে যায় না। যাদের সঙ্গ দেওয়ার, মেয়েরা, বিশেষ করে বাংলার অর্ধেক মেয়েরা দিদির সঙ্গ কোনো দিনও ছাড়বে না। কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে না বাংলায়, ততদিন মেয়েরা সেফ আছে। আমরা রাত্রি 11টা-12টার সময়ও রাস্তা দিয়ে আসতে পারি, কেউ কিচ্ছু বলতে পারে না, কেউ কিছু টোন কাটার সাহসই পায় না। হ্যাঁ, আগে কি হতো আমি জানি না, কারণ আমার জন্ম তো খুব বেশি দিন হয়নি। তো আগে কি হতো, তবে তাদের কথা শুনেছি আমার মা ঠাকুমাদের মুখে, যে কীরকম পরিমাণে অত্যাচার হতো। আমি যেখানে থাকি এখানে বীজপুরে মেয়েরা রাত সিপিএমের টাইমের কথা বলছি, মেয়েরা রাত্রিবেলা কি সন্ধেবেলায় বেরোতে পারতো না। প্রচুর রেপ করে মাটিতে পুঁতে দেওয়া হতো। এখানে একটা স্কুল আছে, ওই স্কুলটা ওই জন্যই বন্ধ পড়ে রয়েছে। সেই সিপিএমের লোকগুলো এখন গলা ফাটিয়ে চিৎকার করে নবপ্রজন্মকে নিয়ে আসার চেষ্টা করছে সামনে। নবপ্রজন্মরা তো কিছু জানে না, শোনেনি, তাদের ত্রাস দেখেনি, তারা কিভাবে অত্যাচার করেছে সেটা দেখেনি। ওই জন্য ইনফ্যাক্ট আমাকেও আমার বাড়িতে এসে, আমাদের বাড়ি থেকে সবাই তৃণমূলে ভোট দেয়, আমাকে এসে অ্যাপ্রোচ করা হয়েছে যে তুই বাবা, যে একজন দাঁড়িয়েছে বীজপুর থেকে, ইনি খুব ভালো। হ্যাঁ, যিনি দাঁড়িয়েছেন তিনি নো ডাউট খুব ভালো, কিন্তু অল ওভার দলটা এখন আর ভালো নেই, কোনো দিনই ছিল না। তো তুই এখানে ভোট দিস। আমি বললাম যে তুমি ভাবলি করে আমি টিএমসির হয়ে স্পোক করি, আমি ভোট দেবো ইয়েতে সিপিএমে বা অন্য কোনো দলে? এটা পসিবলই না, কোনো দিনই সম্ভব না। কমেন্টগুলো পড়ছি, আমার বলারগুলো বলে নিই, তারপর আমি কমেন্ট পড়ছি। তো যারা তৃণমূলের হয়ে প্রথম থেকে রয়েছে, তারা তৃণমূলের হয়েই থাকবে, তাদেরকে কখনো অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না, পসিবল না। সংস্পর্শ কোনো দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তারা ছাড়বে না। এবার আসি নরেন্দ্র মোদী। আশা করি ভালো আছে। হ্যাঁ, আমি খুব ভালো আছি। সবাই ভালো আছে, আমিও আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর এখানে যারা যারা দেখছো প্লিজ লাইভটাকে শেয়ার করো। আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আমি জানি না এটা কতজনের কাছে পৌঁছাবে বা কিছু, তবে যেটা বলবো সেটা চাই যে সবাই শুনুক, সবাই জানুক। তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবঙ্গে রয়েছে ততদিন মেয়েরা সেফ রয়েছে, আর যাই হয়ে যাক না কেন। আর যদি ভাবেন যে, মানে আমি আগের কথা বললাম, এবার সিপিএম এলেই কথা আসে যে এসএসসি সিএসসি এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এসএসসি সিএসসি চালু কবে থেকে হয়েছে? বামরা রাজত্ব করেছে 34 বছর, তাই তো? 34 বছরে কি প্রথম থেকে এসএসসি ছিল? না, 1997 থেকে 1997 সাল, যখন আমার জন্ম হয়েছে যেই সালে, সেই সাল থেকে এসএসসি শুরুই হয়েছে।
তো এসএসসি শুরু হওয়ার আগে যে টিচারগুলো নিয়োগ করা হয়েছিল তাদেরকে কিভাবে নিয়োগ করা হয়েছিল? টাকা খাইয়ে। এসএসসি শুরু হওয়ার বা যে কোনো গভর্নমেন্ট, তখন তো অত চাকরি পরীক্ষা হতো না, সেগুলো হওয়ার আগে 1998 থেকে যে চাকরি পরীক্ষাগুলো স্টার্ট হয়েছিল তার আগে থেকে যে ইয়েগুলো হয়েছিল তাদেরকে কিভাবে নিয়োগ করা হয়েছিল? টাকা খাইয়ে না এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল? প্রশ্নের পর প্রশ্ন। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সব গভর্নমেন্ট পরীক্ষা চালু আছে, খালি এসএসসি বন্ধ কেন? 23,000 কোটি টাকা সিপিএম ধার করে গেছে, মাথার ওপর না বোঝা দিয়ে চলে গেছে। না রাস্তা করেছে, না কোনো জিনিস ঠিক করেছে, না চাকরির দিক থেকে ঠিক করেছে, উল্টে ধার করে দিয়ে গেছে রাজ্যের ওপর। সেটা গিয়ে কার ওপর পড়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। সোজা হিসাব। এবার এখানে যে মূর্খগুলো এসে এড়ে তর্ক করতে আসবে, মানে যাদের কোনো লজিক নেই, আমার তাদের কথা শুনে মাথা খারাপ হয়ে যায়। যারা ইললজিক্যাল কথাবার্তা বলে তারা কিভাবে এত তর্ক করে? লজিক নিয়ে এসে আমার সাথে কথা বলো, লজিক্যাল কথা বলো, আমি কথা বলতে রাজি আছি। বাট ইললজিক্যাল কথাবার্তা, কমেন্টের পর কমেন্ট, ইললজিক্যাল কমেন্ট। যখন কিছু কমেন্ট করতে পারে না কথার এগেনস্টে, তখন হ্যারাসমেন্ট করা কমেন্ট। এই হ্যারাসমেন্ট করা কমেন্টগুলো নিয়ে যদি আমি এখন থানায় গিয়ে করি, তাহলে তো হিউমিলেটিং কেসে তোমাদের জেল হয়ে যাবে। করতেই পারি, এখন তো ফেক আইডিও ট্র্যাক করা যায়। তো ভেবে চিনতে, এই অসম্মান জিনিসটা তোমাদের পার্টি, তোমাদের দল তোমাদেরকে শেখায়, আমাদেরকে কেউ শেখায় না কিন্তু। এবার এই এসএসসির কথা, বামের কথা এলেই বাম একটাই কথা বলবে, ওদের একটাই পয়েন্ট এসএসসি। তাহলে 1997 আগে থেকে তো ওরা রাজত্বে ছিল, তাহলে তখন কি করেছে? তখন কিভাবে নিয়োগ করেছে বলো? তারপর যে এতগুলো রাজ্যের পরীক্ষা হয়েছে, খালি বন্ধ আছে ওইটা, কোথা থেকে ধারটা মেটাবে? এখনও ধার মেটানো পসিবল হয়নি। আমি ভেবেছিলাম মেবি হয়ে গেছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলাম এখনও ওই 23,000 কোটি টাকার ধার মেটেনি, এখনও কিছু কয়েক বাকি রয়েছে। তার ওপর এখন ওই বিজেপিগুলো এসে যোগদান করেছে, একই ক্যাটাগরির চেঞ্জ হয়নি, দুটো একদম সেম ক্যাটাগরির লোক, যেমন রাম তেমন বাম। ওই জন্য বামগুলো কিছু কিছু রাম হয়ে যাচ্ছে। কি বলবো, আমার আর কিছু বলার নেই। এবার করোনায় আসি আমি। করোনা আবহের এই টাইমে রাজনৈতিকভাবে করোনাটাকে কিভাবে, মানে জাস্ট ইটস এ গেম চলছে করোনা নিয়ে। আমি তো মোদিজিকে কোশ্চেনটা করতে চাই, ওনার মতো অপদার্থ নির্লজ্জ প্রধানমন্ত্রী আমি আজ অবধি পৃথিবীতে দেখিনি। মানে আমার জন্ম যতটুকুনি জ্ঞান হয়েছে ততদিনেও আমি ওনার মতো অপদার্থ প্রধানমন্ত্রী জীবনেও দেখিনি। কিভাবে এতটা অশিক্ষিত, মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে প্রথমত আগের বার লকডাউনের টাইম থেকে পরিযায়ী শ্রমিকরা মেরে ফেললো, কৃষি আইন তৈরি করলো, কি করেছে, মানে কি ক্ষতি করে গেছে। উনি যদি চলেও যায়, ওনার পরে যে সরকার আসবে না, তার একদম মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে, কারণ কিছুই সরকারি বলে কিছু নেই, সব বিক্রি করে দিয়েছে, সব বিক্রি, রেল বিক্রি, এলআইসি বিক্রি, সব বিক্রি করে দিয়ে উনি চাইছেন প্রাইভেটাইজেশন করতে। প্রাইভেটাইজেশনের গুরুত্বটা উনি জানেন? বাইরের দেশ আমেরিকা, ইউএসএ, এগুলোতে সব জায়গায় ওটা প্রাইভেটাইজেশন করেছে, বাট ওদের প্রাইভেটাইজেশনটা আলাদা রকমের। ওদের নিজেদের, মানে গভর্নমেন্টের নিজেদের টাকার ইনকামই প্রচুর। সাপোজ আমি গভর্নমেন্ট, আমি 100 টাকা ইনকাম করলে যারা প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে তারা 50 টাকা ইনকাম করে, তাহলে কি আমার তাদের উপর পাওয়ার খাটানোটা ইটস নর্মাল? বাট আমাদের এখানে কি হচ্ছে, যারা প্রাইভেট কোম্পানিগুলো তারা ইনকাম করছে 100 টাকা, আর নরেন্দ্র মোদী 50 টাকা নিয়ে ধারের দেনা একদম ডুবে গেছে। তাহলে কার অধিপত্যটা বাড়বে আপনিই বলুন, আপনারাই বিচার করুন যে অধিপত্যটা তাহলে কার বাড়বে, যে 100 টাকা ইনকাম করছে না যে 50 টাকা ইনকাম করছে? তাহলে এইভাবে উনি প্রাইভেটাইজেশন করতে এসেছে। আর ভক্তগণেরা, হনুমানগণেরা, আমি ওদেরকে নতুন নাম দিয়েছি, ল্যাজবিহীন হনুমান। আর যারা ল্যাজযুক্ত হনুমান তাদেরকে তো রাস্তায় দেখতে পাওয়া যায়, তো তাদেরকে বলছি যে ল্যাজযুক্ত না ল্যাজবিহীন হনুমানগুলোকে আমি বলছি যে একটা আমাকে পয়েন্ট দেখিয়ে দাও যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই জিনিসটা খুব ভালো করেছে বা এই জিনিসটা করেছে মানুষের জন্য। পারবে না দেখাতে, কোনো অপশানসই নেই দেখানোর মতো, কোনো অপশানস নেই। আমি লিখে দিতে পারি ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে যে আপনাদের কাছে কোনো অপশানস নেই দেখানোর মতো যে নরেন্দ্র মোদী খুব ভালো কাজ করেছে। একটা দেখিয়ে দিন, আমি খুব খুশি হব, তাতে জানবো যে হ্যাঁ আমার দেশের প্রধানমন্ত্রী এত ভালো কাজ করেছে, আই ফিল প্রাউড। বাট না,
কোনো কিছু করেনি। আমি যদি দল বাদ দিই, আমি যদি কোনো সাধারণ মানুষ হয়েও কথা বলি, তাও বলবো যে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। কী করেছে? এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো নিয়ে সবার এত এত হিচকিচানি, এই প্রকল্প ওই প্রকল্প। আরে ভাই, প্রকল্প চলছে তো, রানিং প্রকল্প, সবাই ওই প্রকল্পের সুবিধা পাচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদী কোনো প্রকল্প স্টার্ট করেছে আর সেটা চলছে এরকম রয়েছে? এই যে আমি দেখিয়ে দিলাম কম্প্যারিজনটা, কী হচ্ছে কী হচ্ছে না। করোনা আবহেতে উনি ডেলি প্যাসেঞ্জারি করছিলেন দিল্লি থেকে কলকাতা রোজ। উনি পারলে এখানে মানে এভরিডে চলে আসেন, মানে বাংলা, ওনার বাংলা চাই। উনি আবার বলেছেন যে বাংলা কি প্রথম রাজ্য হিসাবে ঘোষণা করবেন উনি যদি প্রধানমন্ত্রী। গুজরাট তোমার রাজ্য কি হবে? তুমি তোমার রাজ্যকে ছেড়ে দিয়ে বাংলাকে করবে? বাংলার লোককে প্রধানমন্ত্রী হতে দিলে না, আর তুমি বাংলাকে প্রথম রাজ্য হিসাবে ঘোষণা করবে? এটা বাংলার মানুষরা অত বোকা না। বাংলার মানুষরা মাছ খায়, মাংস খায়, তোমাদের মতো রুটি আর আচার দিয়ে খায় না। প্রোটিনযুক্ত খাবার ব্রেনে যায়, ব্রেনের পুষ্টিটা হয়। তো সাধারণ মানুষের এইটুকু বিচার করার ক্ষমতা আছে। আমিও আমার এখানে যারা যারা ভোট দিয়েছে অর্ধেকই দিদিকেই ভোট পড়েছে, নিশ্চিত আমি। কারণ যেভাবে পুরো ব্যারাকপুর বেল্টে বিজেপির অর্জুন সিং যেভাবে আমাদেরকে জ্বালিয়ে গেছে, মানে এই এত পরিমাণে, এই দুদিন আগেও, কালকে তার আগের দিনও নৈহাটি ভাটপাড়াতে বোম ফেলেছে, কত কিছু করেছে। হ্যাঁ, অনেক কিছু করেছে, বোম টোম ফেলেছে, এইভাবে জ্বালাচ্ছে, এখনও জ্বালাচ্ছে। এবার 2 তারিখে কী হবে আমি জানি না। 2 তারিখে ওরা কিভাবে মানে এই জিনিসটার ভার নিতে পারবে। অ্যাকচুয়ালি মুকুল রায়, শুভ্রাংশু রায় সবাই তো এখানেই থাকেন বীজপুরেই, তো ওনারা এই ধাক্কাটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। এবার এই করোনাকালে উনি কী করলেন, সব কী বেশ বলেছিলেন যে 205 কোটি টাকা দেবে প্রত্যেকটা রাজ্যকে 5টা অক্সিজেন যুক্ত মানে যেখানে মানুষজন থাকতে পারবে সেরকম একটা বানানোর জন্য, তাই তো দিয়েছেন। সবাই আমাকে আজকেই একজন মেসেজ করে এটা আমাকে পাঠালো। আমি বললাম যে ওটা বলেছে, একটা অ্যালোকেট হওয়া আর বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি বলে দিলাম যে আমি কালকে মাংস নিয়ে আসবো বাড়িতে। আমি আজকে বললাম আমি এখনও আনিনি, কালকে তো উঠে আমার মুড চেঞ্জ হতেও পারে যে আমি না, আমার খেতে ইচ্ছা করছে না, আমি আনবো না। তো সেম জিনিস না, নরেন্দ্র মোদী ওই জিনিসটাকে খাবার সাথে তুলনা করে নিয়েছে। মানুষ মারা ওনার হচ্ছে বাই হাতকা খেল হয়ে গেছে, সিরিয়াসলি। মানে মানুষ এইভাবে মরছে। 1700 ভ্যাকসিন, হরিয়ানাতে দেখলাম যে 1700 ভ্যাকসিন চুরি করে বাইরে পাচার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবার ওই টাকাটা নিয়ে এটা বলছিলাম, আমি বারবার ঘুরে যাচ্ছি, ওই 205 কোটি টাকা সবাইকে দিচ্ছে, সব রাজ্যে। আমাদের রাজ্যে এখনও দেয়নি, মানে কোনো রাজ্যে এখনও দেয়নি ওই প্ল্যান তৈরি করার জন্য, অক্সিজেন প্ল্যান। আমাদের রাজ্যে অলরেডি 3খানা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে থেকেই করে রেখেছিল, মোদির অপেক্ষা করে রাখেনি। কিন্তু এটা একটু মানুষের কান অবধি যাক, মোদির টাকার অপেক্ষা রাখেনি, অলরেডি রয়েছে। এখান থেকে এবার মোদি চাপ দিচ্ছে, নরেন্দ্র মোদি, যে ওই টাকা মানে ওই অক্সিজেন যাতে হরিয়ানা, ইউপি সব জায়গায় সাপ্লাই করা হোক। কেন? আমাদের মানুষগুলো মরবে আর আমরা বাইরে সাপ্লাই করবে। কন্টিনিউ প্রেশারাইজড করা হচ্ছে ওপর মহলকে, কন্টিনিউ প্রেশারাইজ করা হচ্ছে। আর যেইটা একদম মানে জঘন্যতর কাজ, আর সেই অক্সিজেনগুলো নিয়ে নিয়ে বাইরে বিক্রি করছে। অক্সিজেনের ওপরেও 12% জিএসটি, 18% ছিল। এবার খবরে দেখাচ্ছে অক্সিজেনের ওপর শুল্ক কমেছে। কি শুল্ক কমেছে? 12% হয়েছে 18% থেকে। ওনার উচিত পুরোপুরি ওটা ক্যান্সেল করে দেওয়া, পুরোপুরি ওটাকে পুরো বন্ধ করে দেওয়া, পুরো কোনো জিএসটি না নেওয়া। মানুষের অক্সিজেন নেবে মানুষ, সেটার ওপরেও জিএসটি। আমি না মানে শুনে আমি জাস্ট আকাশ থেকে পড়ছি যে এখন অক্সিজেনকেও জিএসটি দিয়ে কিনতে হবে। মানে মানুষ মরে যাক, পুড়িয়ে ফেলুক, সব কিছু হয়ে যাক, ওনার তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। উনি মানুষ মারার জন্য 10 পা বাড়িয়ে রয়েছেন। অক্সিজেনের এর ওপর 12% জিএসটি। এবার আমাকে আরেকজন বলল, যাকে আমি এই কথাটা বললাম, যে 12% জিএসটি কথা বলছে, ওটা তো স্টেট পাবেই, জিএসটির তো কিছু ভাগ স্টেট পায়। আমি এবার হিসাবটা বললাম, যেটা এবার আপনাদেরকেও হিসাবটা বোঝাই।
যে স্টেট যদি জিএসটি, আমি সাপোজ ধরলাম যে ওই অক্সিজেন দাম হচ্ছে, একটা অক্সিজেন সিলিন্ডারের বা একটা অক্সিজেন একটা মানুষকে দিতে লাগে হচ্ছে, ধরুন আমি ধরে নিলাম 600 টাকা, ঠিক আছে। এবার সেই 600 টাকার ওপর আমি যদি জিএসটি বসাই আমার মতো করে 10% যদি বসাই, তাহলে কত হচ্ছে? 60 টাকা, ঠিক। এবার ওই 60 টাকা যদি আমি স্টেটকে দিলাম, ঠিক আছে, ওই 60 টাকা এবার আমি স্টেটকে দিলাম, আর স্টেটকে বললাম যে এবার থেকে আমি ঘোষণা করলাম যে আমি নরেন্দ্র মোদী 100 টাকা দেব, আর বাকি 400-300 টাকা তোমাদেরকে দিতে হবে স্টেটকে। তাহলে ভাই ওই জিএসটি দেওয়ার মানেটা কি? মানে স্টেট যে আপনাদের ভক্তগণেদের কথার কথা বলছি, আপনারা যে বলছেন যে স্টেট সেই জিএসটি সেই ট্যাক্সের ভাগ তো পাচ্ছে, তাহলে সেই ট্যাক্সের ভাগ স্টেট পেলেও কতটা পাচ্ছে? তার থেকে তো উল্টো চলে যাচ্ছে। কি করছে সেন্ট্রাল ওখানে বসে বসে? সেন্ট্রাল দিল্লিতে বসে বসে কি করছে নরেন্দ্র মোদী? ওনাকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। মানে যে কজন মানুষ বেঁচে রয়েছে, আমি আজকে মাকে বলতে বলতে কেঁদে দিয়েছি যে মানুষকে তিলে তিলে মেরে ফেলছে, তিলে তিলে, ইচ্ছা করে সব পাচার করে দিয়ে সব কিছু করে ইচ্ছা করে মেরে দিচ্ছে। কোনো কেউ ভ্যাকসিন পাচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের তো খুব ভালো, খুব মানে আমাদের পশ্চিমবঙ্গে না অনেক সুস্থ আছি। প্লিজ ভক্তগণেরা সুস্থতার রেট বা আজকে কত, মানে আজ অবধি কতজন এফেক্টেড হয়েছে, কতজন সুস্থ হয়েছে গিয়ে দেখুন। 4 লাখ মহারাষ্ট্রে, 2 লাখ গুজরাটে, ইউপিতে দেখলাম 95,000, আমাদের বাংলায় দেখলাম 30,000 এতদিনে, আর আজকে সুস্থই হয়েছে 9,000। তাহলে বাইরে সুস্থ হচ্ছে না, মারা যাচ্ছে। কালকে দেখলাম বেলেঘাটা আইডি ফাঁকা, খবরেই দেখলাম, সেন্ট্রাল খবর চ্যানেল, আপনাদের বিজেপির খবর চ্যানেল, তারা বলছে যে সবথেকে সুস্থতার হার বেশি বাংলায়। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনার এতটাই নেমো খারাম কী করে যে যে মানুষটা পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে সব কিছু করে পশ্চিমবঙ্গকে এরমভাবে ধরে রেখেছে? আপনারা বুঝতে পারছেন না কিভাবে ধরে রেখেছে। যদি একবার হাতের মুঠোটা ছেড়ে দেয় না, তাহলে নাকানি চোবানি খাবেন। ওই 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 নির্লজ্জ প্রধানমন্ত্রীর হাতে যদি যায়। উনি একমাত্র ভয় পায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওনার মানে যখন উনি দিদি দিদি করে যখন ভাষণ দেন টেনে দিদি, মানে ওই দিদি কথাটার মধ্যে কতটা কূটনৈতিক স্বর জড়িয়ে রয়েছে বা কতটা অপমান করার মতো অর্থ জড়িয়ে রয়েছে সেটা সবাই বুঝতে পারেন নিশ্চয়ই। আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এবার থার্ড কথা, এখন কিছু বললেই দিদির পা ভাঙার নাটক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পা ভাঙার নাটক করেছে, টেবিলের তলায় পা ঝোলাচ্ছে। আমি এবার সব ভিডিওগুলো দেখলাম, উনি পাটা কিভাবে ঝোলাচ্ছেন। ওনার পায়ে কোথায় ভেঙেছে বলুন তো? পায়ের হাড়ের 3টে ভাগ হয়। এবার আমি এক্সরে প্লেট এনে দেখাতে হবে, আমার মনে হচ্ছে একটা হচ্ছে থাই, ঠিক আছে, তারপরে হাঁটু থেকে নিচের অবধি, তারপরে পায়ের পাতাটার যেটা হয়, ঠিক আছে, ওনার ওখানটাতে ক্র্যাক হয়েছে, টুকরো টুকরো হয়ে ভাঙেনি, যেটা প্লাস্টার করলে ঠিক হয়ে যায়। এটা আমার ক্লাস 10-এ হয়েছিল, খেলতে গিয়ে পড়ে গেছিলাম, পুরোপুরি পা ঘুরিয়ে ক্র্যাক হয়েছিল, ওনার পুরো চিড় ধরেছে, তো সেখানে প্লাস্টার করলে ঠিক হয়ে যায়। এবার আমার যদি পায়ের পাতাটুকু ডিস্টার্ব করে, আমি পা এরম করতে পারবো না, কিন্তু পুরো পাটা তো নাড়াতে পারবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভিডিওতে, মানে যেখানে সবাই ছেড়েছে, জুম করে করে দেখলাম যে উনি অনলি ওনার পুরো পাটাকে, তাও আবার কি একটা জায়গায় ভর দিয়ে, মানে পা রাখার যে জায়গাটা সেখানেই ভর দিয়ে এরম এরম করে জাস্ট পায়ে পুরোটাকে হেলাচ্ছে, নট পায়ের পাতাটাকে যেখানে ওনার লেগেছে অ্যাকচুয়ালি। তাই মিথ্যে কথা বলার আগে, কাউকে মিথ্যে দোষারোপ দেওয়ার আগে একটু ভেবে দেখবেন। আর ওনাকে যারা যারা দেখতে গেছেন, আমাদের এলাকার যারা যারা ওনাকে দেখতে গেছেন, তাদের থেকে এটা খবর পাওয়া, ওনার সত্যি পা ক্র্যাক হয়েছে। এমনি এমনি হুইল চেয়ারে করে ঘুরছেন না। যদি বাই চান্স ওনার পাটা ক্র্যাক না হতো না, উনি দৌড়ে বেড়াতেন, যেটা আপনাদের দলের রাম বাম তারা দেখতে পারতেন না, ওই জন্য এই জিনিসটা করেছেন। হ্যাঁ, খেলবো একদম একদম
একদম একদম, বাংলায় নিজের মেয়েকেই চাই, নিজের মেয়েই থাকবে, নিজের মেয়ে ছাড়া কেউ থাকবে না, কেউ না। তো আজকের যে টপিকটা নিয়ে বলার কথা ছিল আমার, করোনা নিয়ে এইটুকুই বলার কথা ছিল যে প্লিজ প্যানিক হবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, আর কাউকে প্যানিক করবেন না, একদম করবেন না। বাংলা অনেক সুস্থতার হার বেশি, মাস্ক পরে চলুন, মাথায় রাখবেন হাতটা সবসময় স্যানিটাইজ করতে, মুখে হট করে হাত দিয়ে দেবেন না, যেখানেই হাত দেন হাতটা স্যানিটাইজ করুন, তাহলে আর অতটা ছড়াবে না। আর ডিম খান, প্রোটিন জাতীয় খাবার খান, যাতে অ্যাটাক করতে না পারে, ব্যাস। আর আর মানে এখানকার মানুষেরা মাছ মাংস খেয়ে মানুষ, তো মাছে ভাতে বাঙালি যাকে বলে, অত ইমিউনিটি পাওয়ার কম না বাংলায় কারোর। খুব বয়স্ক যারা অলরেডি ভেতরে অনেক রোগ আছে, তাদেরকে চেষ্টা করেও বাঁচানো যাচ্ছে না, কিন্তু চেষ্টা করছেন ডাক্তাররা, আমাদের এখানের কোনো ডাক্তার নার্সরা হাল ছেড়ে দেয়নি, প্রত্যেকে চেষ্টা করছে, প্রত্যেকটা মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। সত্যি অনেক এলো অনেক গেল, হাওয়ায় চটিই থাকবে। ওই মানুষটার বয়স এতটাই হয়ে গেছে, তাও যে এত শক্ত করে ধরে রেখেছে সব কিছু, মানে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু। আমি যদি ওভারঅল দেখতে পাই তাহলে ওনার মতো যোগ্য মুখ্যমন্ত্রী কেউ নেই, মানে এখনও অবধি না, অবভিয়াসলি ছিল, মানে আমার কথা হচ্ছে এই সময় ওনার লড়াইয়ে ওনাকে টেক্কা দেওয়ার মতো আর কেউ নেই, কেউই নেই। এবার বিজেপির যদি মুখ্যমন্ত্রীর কথা বলি, ওখানে তো কে মুখ্যমন্ত্রী হবে তাই আপনাদের ঠিক নেই, সবাই নিজেদের মধ্যে সিট নিয়ে লড়াই, না মুকুল রায় হবে, না রাহুল সিনহা হবে, না দিলীপ দাদু হবে, কে হবে এটাই তো আপনারা কেউ জানেন না। মুখ্যমন্ত্রী ঠিক করুন, তারপর তো সিটটা নিয়ে দিদির সাথে লড়াই করবেন। নবান্ন 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় বসছে, আমাদের বীজপুরে 2 তারিখে শুভদ অধিকারী জিতছে, আর পুরো ব্যারাকপুর বেল্টে কে নামটা শুনতে চাই, যারা যারা ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত তারা তারা বলো আমাদের এখানে কে জিতছে। ভালো আছি, আমি খুব ভালো আছি, দিদি আছে, চিন্তা নেই, একদম একদম। ব্যাস আমার এইটুকুই আজকে বলার ছিল, আমার বলা সমস্ত কমপ্লিট। আবার যখন কিছু ভুলভাল দেখতে পাবো আবার এসে লাইভে বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টটা হয়ে গেছিলো, হ্যাক হয়ে গেছিলো, ফ্রিজ হয়ে গেছিলো 3 মাস পুরো, তারপর আবার ফেরত পেয়েছি, তাই দেন আবার লাইভ স্টার্ট করছি। হ্যাঁ, জয় বাংলা। তাহলে 2 তারিখ দেখা হচ্ছে সবার সাথে, বীজপুরের সবার সাথে 2 তারিখ দেখা হচ্ছে। সবুজ আবির নিয়ে রেডি থেকো কিন্তু সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহিরাগত না, ওটা হচ্ছে ডেলি প্যাসেঞ্জার, আমি ওনার নাম দিয়েছি ডেলি প্যাসেঞ্জার। দিল্লি থেকে রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারই করছিলেন, ওনাকে নির্বাচন কমিশন বসিয়ে দিয়েছে যে আর ডেলি প্যাসেঞ্জারই করতে হবে না আপনাকে, আপনি দিল্লিতেই বসে থাকুন। হ্যাঁ, অমিত শাহ টাকে একদম একদম, ওখানেই জোড়া ফুল গজাবে, খেলা হবে। একদম একদম। তো সবার কমেন্ট দেখলাম, যাদের যাদের দেখতে পাইনি তাদেরকে অনেক অনেক সরি, ওপরে চলে গেছে। তো যাদের কমেন্টে দেখতে পেয়েছে তাদের সবার আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, এবং আমার এই ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করো। আমি রেকর্ডেড লাইভটা আপলোড করার পরে প্রথম থেকে দেখতে পাবে কী কী বলেছি, তো ওটা শোনার পরে প্লিজ দয়া করে শেয়ার করো, শেয়ার করতে কিন্তু ভুলো না, শেয়ার করলেই আমার কথাটা সবার অবধি পৌঁছাতে পারবে। বাংলায় নিজের মেয়েকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, আর কাউকে চাই না, আর কোনো নির্লজ্জ মূর্খ গুটকা খাওয়া লাল চুল কানে দুল চাই না, ঠিক আছে? হ্যাঁ, 2 তারিখ সব জায়গায় ঘুরবো আমি তো আগে 2 তারিখে ইয়েতে যাব, ওই আমাদের এখানে যে বিজেপির পার্টি অফিসগুলো আছে ওখানে গিয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর করে ফটো টাঙানোর ইচ্ছা আছে, টাঙিয়ে সবুজ আবির মাখানোর ইচ্ছা আছে, ওগুলো করব, তারপর সবার কাছে যাব। জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হোক, বাংলায় আবার
হাওয়াই চটি চাই, যেন নবান্নের 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিরাজমান থাকেন। উনি ছাড়া ওয়েস্ট বেঙ্গল অচল। কারণগুলো লাইভের প্রথম থেকে বলেছি, লাইভ শেষ হওয়ার পরে যাদের যাদের দেখার ইচ্ছা তারা প্লিজ রেকর্ডেড লাইভ দেখে নিও। আসছি আজকের মতো, জয় বাংলা।